হাই স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল এবং তার গতির অভিমুখ। ওকে, অ্যাকচুয়ালি দেখো যে একটা আধান, ধরা যাক কিউ আধান, হ্যাঁ, কিউ আধান যদি স্থির থাকে তাহলে কি হবে? তাহলে ওই স্থির আধান তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে। কিন্তু ওই আধানটা যখন মুভেবল অবস্থায় থাকে তখন তার চারপাশে ও একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ন্যাচারালি কি হবে, বাইরে থেকে যদি একটা চৌম্বক ক্ষেত্র যদি থাকে এবং তার ভেতরে যদি একটা আধান গতিশীল থাকে, তার মানে আধান গতিশীল মানে সে নিজে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। সুতরাং বাইরে যে চৌম্বক ক্ষেত্র আছে তার দ্বারা তো ওই আধানটা, গতিশীল আধানটা বিক্ষিপ্ত তো হবেই। অতএব সেটাই নিয়েই আমাদের আলোচনা। আমাদের দেখতে হবে যে ওই গতিশীল আধান কি বল অনুভব করে, হ্যাঁ, এবং ওই বলের প্রভাবে যখন ও গতিশীল হবে তখন কীরকম তার হচ্ছে ট্র্যাজেক্টরি বা গতির পথটা, ওটা আমাদের জানতে হবে। তো এই প্রসঙ্গে বিজ্ঞানী লরেঞ্জ তার একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা হচ্ছে এইরকম যে কিউ আধান, হ্যাঁ, কিউ আধান যদি ভি বেগে একটা বি চৌম্বক ক্ষেত্রে যদি গতিশীল থাকে, তখন যদি এফ বল অনুভব করে ওই আধান, তখন এফ সমান হবে, এই এফ বার সমান হবে কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? লরেন্জ ফোর্স, ঠিক আছে? লরেন্জ ফোর্স বলা হচ্ছে, লরেন্জ ফোর্স এইটাকে। সুতরাং আমি যদি এটাকে এফ এর মানটা যদি নেই, যদি আমি ম্যাগনিটিউড যদি আমি যদি নেই, তাহলে কি হবে? এফ এর ম্যাগনিটিউডটা হবে এরকম ভাবে লিখতে পারি, তখন হবে কিউ আর ভি ক্রস বি আছে মানে ভি বি আর হচ্ছে সাইন থিটা। তারপরে বোঝা যাচ্ছে ভি আর বির মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে থিটা, সেইভাবে সূত্রটা হবে কিউ ভি বি সাইন। যেহেতু ভি আর বি দেখো যে এখানে ক্রস ভেক্টর আছে, তার মানে কি হবে? ভি বি যে তলে থাকবে তার সঙ্গে এই যে এফ যে বলটা, ওটা কিন্তু লম্বভাবে অবস্থান করবে। এটা আমাদের তো সূত্র থেকেই আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা দেখাবো, ওটা ছবি এঁকে দেখাবো, ভি বি আর এফ এর ডিরেকশনটা নিয়ে বলছি। তার আগে আমরা একবার দেখে নিই যে এই যে এফ সমান যেটা আমরা লিখেছি না, এর দেখা যায় যদি থিটাটা 0 হয়, থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, এটা 0 ডিগ্রি হলে কি হবে তো না, তখন তো সাইন 0 সমান 0 হবে। তার মানে তখন এফ সমান হচ্ছে 0 হচ্ছে, অর্থাৎ কি হবে যে চৌম্বক ক্ষেত্র যেদিকে কাজ করছে সেই একই অভিমুখে বা সমান্তরালভাবে যদি কিউ আধানটা গতিশীল থাকে, তাহলে ওই আধান কোনো রকম বল অনুভব করবে না। ওকে, তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে এই দিকে, হ্যাঁ, ধরো এই যে আমরা পেনটা রেখেছি সাদা থেকে নীল যে পোর্শন, এই দিকে ধরে নাও, এইদিকে ধরে নাও যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে, ঠিক আছে? এইভাবে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে, আর আধানটাও ধরা যায় ওই একই দিকে যাচ্ছে। আমি এই লাল অংশটা দিয়ে দেখাচ্ছি, এইরকম ভাবে আধানটা হয়তো যাচ্ছে, মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্যারালাল ভাবে। তাহলে কি হবে যে চৌম্বক ক্ষেত্র বি আর ভি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? 0 হবে। সুতরাং মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে বা প্যারালাল ভাবে যদি আধানটা গতিশীল থাকে, তাহলে সে কোনো রকম বল অনুভব করবে না। এই আর কখন সবচেয়ে বলের মানটা বেশি হবে বলো তো? না, যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, তাই তো? অতএব সেই ক্ষেত্রে লিখতে পারি এফ সমান হচ্ছে এফ ম্যাক্স সমান হবে কিউ ভি বি হবে। কখন? যদি ভি আর বির মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাই তো? অতএব বি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যদি কিউ আধানটা লম্বভাবে যদি গতিশীল হয়, তাহলে এফ ম্যাক্সটা বেশি হবে, ঠিক আছে? তো দেখো এখান থেকে না
আমরা যে জানি বি যে যে সেই চৌম্বক ক্ষেত্র তার দেখবে সেই এককটা রয়েছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার আছে। আমরা ওইটার ডেফিনেশনটাও না আমরা এই সূত্র ধরে পেয়ে যাব, এমনকি মাত্রাও কিন্তু আমরা পেয়ে যাব, বির যে মাত্রা, তাই না? তো প্রথমে আমরা যে টেসলার সংজ্ঞাটা ওটা আমরা দেখে নিই এখান থেকে কিভাবে পাচ্ছি। যে বির আমরা ডেফিনেশনটা পেতে চাইছি, মানে 1 টেসলা। অতএব এই ভিটাকে কি করতে হবে, 1 মিটার পার সেকেন্ড করতে হবে। কিউটাকে আমরা 1 কুলম্ব আধান ধরবো, হ্যাঁ। আর একটা সেক্ষেত্রে যদি 1 নিউটন হয় তখন কি হবে, তখন হচ্ছে বিটা হয়ে যাবে 1 টেসলা হবে। সুতরাং আমরা 1 টেসলার সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে 1 কুলম্ব ধনাত্মক আধান যদি 1 মিটার পার সেকেন্ড বেগে একটা চৌম্বক ক্ষেত্রে এমনভাবে প্রবেশ করে যাতে ম্যাক্সিমাম 1 নিউটন বল ও অনুভব করে। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম 1 নিউটন বলটা অনুভব করবে কখন, যদি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলেই তখনই ম্যাক্সিমাম বল ওই 1 নিউটনটা হচ্ছে অনুভব করবে। তার মানে আমরা আবার বলে দিই যে 1 কুলম্ব ধনাত্মক আধান যদি একটা চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে প্রবেশ করে যদি সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করে তাহলে ওই চৌম্বক ক্ষেত্রটাকে যে তার মানটা ওটা হচ্ছে 1 টেসলা হবে। ঠিক আছে, এই আচ্ছা আরেকটা দেখে নিই, এই যে বির মাত্রাটাও আমরা কিন্তু পেয়ে যাব। কিভাবে আসছে না, এই যে বি সমান কত হবে, এফ বাই কিউ ভি আছে। তার মানে এফ এর মাত্রা হবে এটা তো বল, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2। কিউ তাকে মাত্রায় লিখতে হবে আই কারেন্ট, আর হচ্ছে কিউ সমান আই টি হবে, তাই তো। আর হচ্ছে আই টি, আর ভি আছে মানে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখব এম, আচ্ছা এল তো কেটে যাবে আর আই থাকবে, আইটা হচ্ছে আই টু দি পাওয়ার -1, আর টিটা কত হচ্ছে, টিটা এখানটা কেটে যাচ্ছে, অতএব টি টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার -2 এটা হচ্ছে, তাই তো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি যে বলটা অনুভব করছে আধান তার হচ্ছে ডিরেকশনটা। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি। দেখো ভি ক্রস বি আছে এফ সমান, তাই তো। তার মানে আমরা এইভাবে ধরে নিই, এটা ভি ডিরেকশন, এটা ধরে নাও বি চৌম্বক ক্ষেত্রে এরকম ভাবে আছে। আচ্ছা, ভি ক্রস বি আছে, তার মানে কি ভি আর বি যে তলে থাকবে তার সঙ্গে লম্বভাবে থাকবে এফটা, এবং এটা রাইট হ্যান্ডেড যে স্ক্রু তার নিয়ম অনুসারে এফ এর ডিরেকশনটা নির্ধারিত হবে, তাই না। অর্থাৎ দেখো ভি বি, আমি যদি রাইট হ্যান্ডেড স্ক্রু যদি ঘোরাই, এখানে দেখে নাও যে এইভাবে যদি আমরা ভাবি, হ্যাঁ, এই প্রথমে যেটা আছে কালো, হ্যাঁ সাদা কালোটা, এটা হচ্ছে ভি ডিরেকশন, আর চৌম্বক ক্ষেত্রটা আছে এই বরাবর, এই যে নীল যে পোর্শনটা আছে। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত না থিটা আছে, যেটা আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, থিটা আছে। ওকে, তাহলে এই বি চৌম্বক ক্ষেত্রে এই বি চৌম্বক ক্ষেত্রে যখন আধানটা ভি বেগে যখন যাবে অ্যাঙ্গেলটা থিটা, তখন কি হবে,
এই আধানটা কিউ আধান একটা বল অনুভব করবে, সেটা কত এফ। ওর ডিরেকশনটা কোন দিকে হবে না ভি বি যে তলে থাকবে তার সঙ্গে লম্বভাবে হবে এবং রাইট হ্যান্ডেড যে স্ক্রু তার নিয়ম অনুসারে, অর্থাৎ আমাদের এই রকমভাবে ঘোরাতে হবে। খেয়ালটা করো, আমার হাতটা লক্ষ্য রাখবে, ডান হাতে এইভাবে ঘোরাচ্ছি কোন দিক থেকে, ভি থেকে বির দিকে। এইভাবে ঘোরালে দেখো, এইভাবে ঘোরালে এই যে দেখেছো ঘোরাচ্ছি ভি থেকে বির দিকে, তাহলে লাল যে হেডটা এটা কিন্তু এফ এর দিকে কাজ করছে, মানে এইরকম ভাবে হবে এফ। তাহলে এটা ভি, এটা বি, আর এটা হচ্ছে এফ, তাই না? এই তাহলে এটা আমরা দেখাবো এই তলের সঙ্গে যেহেতু লম্বভাবে আছে, এটাকে আমরা এইরকম ভাবে দেখাই। তাহলে এই দিকে কি হবে, এটা আছে এফ এর ডিরেকশনটা, ওকে। আচ্ছা, আর এখানে আরেকটা কথা আমরা বলে রাখি যে এই চৌম্বক বলটাকে না কার্যহীন বল বলা হয়। কারণটা কি, এই যে কার্যহীন বল বলতে কি হবে, যে এই বলের আন্ডারে যে কাজটা হবে সেটা কি হবে বলো তো, যে কাজের মানটা শূন্য হবে। কারণটা কি, ধরে নাও কাজ যদি এখানে ডি ডব্লিউ যদি ধরি, আমরা ক্ষুদ্র যে কাজটা ডি ডব্লিউ সমান কি হবে এফ ইন্টু বলতে এখানে এফ ডট আমরা বলবো, কাজটা হচ্ছে বল আর সরণের যে ডট গুণটা, এফ ইন্টু ডিএস মানে ধরছি ডিএসটার অভিমুখ কোন দিকে হবে, যেদিকে বেগ সেই অভিমুখে সরণটাও হবে, অবশ্যই হবে, তাই না? এবার দেখো এই যে বল আর যে সরণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? অতএব বল আর সরণটার মধ্যে যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সুতরাং ডট গুণ যখন করব তখন কি হবে যে এফ তারপরে ডিএস আর কস 90 ডিগ্রি হবে। আচ্ছা, দিলে মানটা দাঁড়াচ্ছে কত না 0 হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই চৌম্বক যে বলটা তার অধীনে যখন কাজটা হবে, ওই কাজটা হচ্ছে কাজের মানটা কতটা 0 হবে, কার্যহীন বল এই জন্যে বলা হয়। আচ্ছা, এবারে এটা চৌম্বক বলটা কার্যহীন বল হওয়ার ফলে কি হবে বলতো না, আধানের গতিশক্তির কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। অতএব ভি বেগে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে আধানটা প্রবেশ করে তাহলে ওর বেগটা অপরিবর্তিত থাকবে, বা আমরা লিখে নেব এই ক্ষেত্রে যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি এই যে কাইনেটিক এনার্জি এটা সমান আমরা কি লিখবো যে হাফ এম ভি স্কোয়ার, এটা সমান কি হবে কনস্ট্যান্ট হবে। কারণটা কি না, কাজ যদি না হয় তাহলে গতিশক্তিটাও অপরিবর্তিত থাকবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার, এটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট আরেকটা ব্যাপার আমরা আলোচনা করি, এই যে ভি আর বি এদের মধ্যে অ্যাঙ্গেলটা আছে থিটা, তাই তো? তার ফলে কি হবে, কিউ ভি বি সাইন থিটা হয় এফ সমান। আর যদি ভি আর বির মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তখন আমরা বলেছিলাম যে এফ ম্যাক্স আমরা পাবো, এবং তার মানটা কত হবে, এই যে এফ ম্যাক্স সেক্ষেত্রে এফ সমান হচ্ছে এফ ম্যাক্স আমরা পাই সমান হচ্ছে কিউ ভি বি, এই তো। অর্থাৎ এবারে আমি দেখাচ্ছি তোমাদের, ধরো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এরকম ভাবে আছে, আর মানে এই দিকটা বোর্ডের দিকে চৌম্বক ক্ষেত্র, বোর্ডের দিকে চৌম্বক ক্ষেত্র এরকম ভাবে, আর একটা আধান কেমন ভাবে যাচ্ছে এই দিকে যাচ্ছে। অর্থাৎ এইটা কালোটা এটা যদি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হয়, আর এই নীল সাদা নীল এইটা যদি আধানের, কোন আধান বলছি কিউ আধান, এটা খেয়াল রাখবে ধনাত্মক আধানটা আমরা কিন্তু ধরছি, কিউ ধনাত্মক আধান, তার গতির অভিমুখ এইদিকে হচ্ছে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি আছে।
সেক্ষেত্রে এই আধানটা কিউ আধানটা যে বলটা অনুভব করবে এইরকম ভাবে লম্ব হবে, ঠিক আছে। দেখো পারস্পরিক কিন্তু লম্ব হয়ে গেল, মানে বি ভি আর যে বলটা এফ এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এবং এই ক্ষেত্রে যে বলটা অনুভব করবে আধান ওটা ম্যাক্সিমাম, তার মানটা বলা হয়েছে কিউ ভি বি, তাই তো। তার মানে দেখো যে কিভাবে ওর গতিপথটা হবে। হ্যাঁ, মানে যখনই তুমি দেখবে এই আধানটা এরকম ভাবে যাবে, যেহেতু লম্ব দিকে বলটা, অতএব আধানটা চাইবে কি এইরকম ভাবে এসে ক্রমশ ওপরের দিকে উঠতে, ওপরের দিকে উঠতে, এবং যখনই ওপরের দিকে উঠবে আবার দেখবে বলটা তার সঙ্গে আবার লম্বভাবে হবে, অর্থাৎ আলটিমেটলি যে গতিটা হবে না ওটা দেখবে যে সমবৃত্তাকার একটা গতি হবে। হ্যাঁ, সমবৃত্তীয় গতিতে আধানটা কিন্তু মুভ করবে, হয়েছে। এটা আমরা ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়মটা আছে, যেটা আমরা মাধ্যমিকেও পড়েছিলাম, সেখানে অবশ্য ওই আধান দিয়েছিল না, সেটা ছিল কারেন্টের ডিরেকশন দিয়েছিল। সেখানে বলা ছিল যে একটা চুম্বক ক্ষেত্র আর একটা পরিবাহী তার দিয়ে আমরা বলেছিলাম, তাই না। যেটা চুম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী তার থাকে, কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে ওই কারেন্ট ক্যারিং ওয়্যারটা বিক্ষিপ্ত হবে, তার আমরা যে ডিরেকশনটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে শিখেছিলাম। তো এখানে খেয়াল রাখবে সেখানে কারেন্ট ক্যারিং ওয়্যার, তো কারেন্ট ক্যারিং ওয়্যার বলতে কি, তারের ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, মনে রাখবে তারের ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে মানে ওটা ইলেকট্রনের বিপরীত। ইলেকট্রনের বিপরীত মানে কি হবে, ইলেকট্রন তো নেগেটিভ আধান, আর আমরা এখানে কি বলেছি না কিউ আধানটা বলেছি, ধনাত্মক কিউ আধান। তার মানে কি ধনাত্মক আধানের ডিরেকশন যেদিকে সেটা হচ্ছে ইলেকট্রনের বিপরীত, তাই না। অতএব তুমি বলতে পারো কারেন্টের ডিরেকশন কোন দিকে, ইলেকট্রনের বিপরীতে। তার মানে কিউ যে ধনাত্মক আধান তার কিন্তু দিকে, কিউ ধনাত্মক আধান যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু কারেন্টটা যাবে, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে তার বিপরীত হবে। অতএব ওই মাধ্যমিকের বিষয়ের সঙ্গে একবার কোরিলেট করবে, দুটোই কিন্তু একই। সেখানে কারেন্ট দিয়েছিল, এখানে আমরা ধনাত্মক আধান দিয়ে বলছি, ব্যাপারটা কিন্তু একই আছে। তাহলে এখানেও আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা যদি ইউজ করি তাহলে কিন্তু এই কিউ যে ধনাত্মক আধান তার গতির অভিমুখটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, কিভাবে হবে দেখো আমি দেখাই। এখানে আগে আমি এই পেনটা দিয়ে দেখাচ্ছি। এটা তো বলেছিলাম চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, আধান এইরকম ভাবে, তাহলে বলটা কোন দিকে হবে না ওই যে ভি ক্রস বি ক্রস গুণের যে ক্রস প্রোডাক্ট তার নিয়ম অনুসারে, মানে রাইট হ্যান্ডের স্ক্রু ইউজ করে আমরা পেয়েছি এই দিকে বলটা ওপরের দিকে, তাই তো। আবার বলে দিচ্ছি ভি ক্রস বি, মানে এই দিকে আমরা ঘোরাবো ডান হাতটাকে, দিলে ওপরের দিকে যে বলের ডিরেকশনটা হবে, অর্থাৎ আধানটা কিউ আধানটা গিয়ে ও আস্তে আস্তে করে ওপরের দিকে যেতে থাকবে। আর ওই বলটা সব সময় যেহেতু আমি মানে কি ভি ক্রস বিটা বারবার আমরা ইউজ করলে দেখবে আলটিমেটলি সমবৃত্তীয় গতিটা হবে, এই তো। এবার দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটাও আমরা ইউজ করছি। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ক্ষেত্রে কি আছে, এই বাম হাত নিলাম, তার এই যে তর্জনীটা হচ্ছে কি না ম্যাগনেটিক ফিল্ডের দিকে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আমরা বোর্ডের দিকে নিয়েছি। আর এইটা ছিল এই মধ্যমাটা ছিল হচ্ছে কোন দিকে না কারেন্টের ডিরেকশন, তার মানে এখানটায় ধনাত্মক কিউ আধানের ডিরেকশন যেদিকে হবে, তার মানে এই দিকটায়, ঠিক আছে। তাহলে এই ইন্ডেক্স তর্জনী বোর্ডের দিকে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, এই আঙ্গুলটা মধ্যমাটা হচ্ছে কোন দিকে কিউ আধানের দিক, তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে আছে, ওপরের দিকে আছে, যেটা আমরা এই যে লাল কালি দিয়ে দেখিয়েছি। দেখো আমি এইরকম ভাবে দেখানোর চেষ্টা করছি এই পেনগুলো দিয়ে, আর এই বাম হাতের যে তর্জনী মধ্যমা এবং
বৃদ্ধাঙ্গুষ্ঠ এই এইটাকে পাশাপাশি রেখে বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। তবে এটা এটা কোথায় কোথায় প্রযোজ্য? যদি বি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে আধানটা যদি লম্বভাবে অগ্রসর হয়, তাহলেই কিন্তু এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে আধানটা থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, তখন কিন্তু আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা ইউজ করতে পারবো না। এবার দেখো যে ওই কিউ আধান, ধনাত্মক কিউ আধানের জায়গায় যদি ইলেকট্রন যদি যায়, তাহলে কি হবে? তাহলে মনে রাখবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে ধনাত্মক কিউ আধানের গতির প্রকৃতিটা যেদিকে হয়েছিল, ইলেকট্রন হলে তার বিপরীতে বৃত্তাকার পথে মুভ করবে। তার মানে আবার আমি বলে দিই যে আমরা যে ছবিটাতে দেখিয়েছিলাম, এটা চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে কিউ আধানের গতির পথ। তাহলে আধানটা এইভাবে এসে কি হয়েছে, আস্তে আস্তে করে এইরকম ভাবে মুভ করবে, এই বৃত্তাকার পথে মুভ করবে, তাই তো। আর যদি ইলেকট্রন যদি হয়, তাহলে এরকম উপরের দিকে যাবে না, তখন কি হবে বলতো, এরকম নিচের দিকে ও কিন্তু মুভ করবে, ঠিক আছে। এইটুকু ডিফারেন্সটা তোমরা খেয়ালটা রাখবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, এটা মুছে দিই। যে আমরা এই মানটা পেয়েছিলাম, এফ যদি বি চৌম্বক ক্ষেত্রে আধানটা যদি লম্বভাবে প্রবেশ করে, তখন এফ সমান আমরা কি পেয়েছি, কিউ ভি বি পেয়েছি, তাই তো। এবং এটা ছিল যে সর্বোচ্চ বল, এবং সেক্ষেত্রে কিউ আধানের গতিপথটা ছিল যে সমবৃত্তাকার গতি, সমবৃত্তীয় গতিতে ও আবর্তন করবে। হ্যাঁ, এবার দেখো যে সমবৃত্তীয় গতি যদি সম্পন্ন করতে চায়, তাহলে কি হবে, ওই যে আধানের একটা অভিকেন্দ্রীয় বলের প্রয়োজনটা হবে। তার মানে ওই অভিকেন্দ্রীয় বল, ধরো আর ব্যাসার্ধে বৃত্তপথে যদি ও আবর্তন করে, তাহলে যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সেটা কিন্তু যোগান দেবে কে না, এই কিউ ভি বি। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো এই কিউ ভি বিটাই প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, মানে এম ভি স্কোয়ার বাই আর, যদি আধানটা আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করে, সেটা তাহলে যোগানটা দেবে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, আর সমান, দেখে নিই, আর সমান কত হবে, আর সমান হবে এম ভি বাই কত হচ্ছে, এটা কিউ বি হচ্ছে, কিউ বি হচ্ছে, তাই না। এটা আমরা পেলাম যে আর ব্যাসার্ধের বৃত্তপথে যখন আবর্তন করবে, তখন এই রিলেশনটা। এখানে খেয়ালটা করতে পারছো যে একটা যে কিউ আধান, তার কিউ যদি নির্দিষ্ট হয়, ভরটা যদি নির্দিষ্ট হয়, আর বি চৌম্বক ক্ষেত্রে বির মান যদি নির্দিষ্ট হয়, তাহলে এখানে ভেরিয়েবল কোনটা, আর আর ভি, তাই না। যত দেখবে যে তার হচ্ছে ব্যাসার্ধটা বাড়বে কখন, যদি মানে ব্যাসার্ধটা বাড়লে ভিটাও বাড়বে, কারণ আর আর ভিটা হচ্ছে কি, আর আর ভিটা হচ্ছে প্রপোর্শনাল, যত ব্যাসার্ধ বাড়বে তত তার বেগটা বাড়বে, তাই না। এই ব্যাপারটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার, যখন ওই আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে, তখন তার আবর্তন কালটা, এটা আমরা দেখে নিই, আবর্তন কাল আর হচ্ছে কম্পাঙ্ক, এটাকে সাইক্লোট্রন কম্পাঙ্ক হচ্ছে বলা হয়। তো সেটা আমরা দেখে নিই যে টি আবর্তন কাল সমান কত হলো তো, 2 পাই আর বাই হচ্ছে ভি, তাই না। টি সমান হচ্ছে 2 পাই আর বাই ভি। তাহলে এবারে এটা দেখো, আর বাই ভি সমান কত হবে, 2 পাই, ঠিক আছে। আর আর বাই ভি এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, তাহলে এম বাই কিউ বি, এটা চলে আসছে এখান থেকে, তাই। আর কম্পাঙ্ক বলতে আমি এটাকে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলতে পারি,
সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি n সমান কত হবে 1/t, এর মানটা দাঁড়াচ্ছে 1/2 পাই, এটারই জাস্ট অনন্যটা আমরা নেব, সমান এটা দাঁড়াচ্ছে q/m, আর বিটা হবে ওপরে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। তবে এখানে খেয়ালটা করবে এই যে টাইমটা, হ্যাঁ টাইমটা তথা কম্পাঙ্ক, এই রিলেশনটাতে দেখো m/qb আছে, আর 2 পাই তো আছে, অর্থাৎ এটা কিন্তু তার যে ব্যাসার্ধ যদি বাড়ে বা কমে তার উপরে কিন্তু নির্ভরশীল নয়, তাই না? টাইমটাই কিন্তু কনস্ট্যান্ট, মানে সে ছোট ব্যাসার্ধের বৃত্তপথে যখন আধানটা আবর্তিত হবে তখন যা টাইমটা লাগবে এবং কম্পাঙ্ক যেটা সে থাকবে, যদি বড় ব্যাসার্ধের বৃত্তপথে আধানটা আবর্তিত হয় তখনই কিন্তু সেই টাইম, আবর্তনকাল এবং কম্পাঙ্ক একই থাকবে। ওকে, এবার ধরা যাক যে চৌম্বক ক্ষেত্র এইভাবে বোর্ডের তলে আছে, এইরকম ভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে বির ডিরেকশন, আর কিউ আধান তার আমরা প্রথমে ধরেছি কিরকম ভাবে, লম্বভাবে আছে, আর বির সাপেক্ষে এটা ছিল ভির হচ্ছে ডিরেকশন ছিল, তাই তো? সেক্ষেত্রে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যদি প্রয়োগ করি তাহলে এটা বির ডিরেকশন, এটা হচ্ছে ভির ডিরেকশন, তাহলে এই দিকে আছে চুম্বকীয় বলটা, তার মানে ধনাত্মক আধানটা কি হবে, এইভাবে আবর্তন করবে, ঠিক আছে, এইরকম ভাবে আবর্তনটা করবে, হয়েছে। কিন্তু আমরা যদি এবার চেঞ্জ করে দিই, এই ভিটাকে এই বির সাপেক্ষে লম্বভাবে না রেখে যদি আমি এই রকম ডিরেকশনে আমি ভিটাকে দেখালাম, অ্যাঙ্গেলটা কত আছে না থিটা আছে, তবে বি আর ভিটা কিন্তু এই বোর্ডের তলে আছে। ওকে, সেক্ষেত্রে এই ভিটাকে আমরা দুটো উপাংশে আমরা ভেঙে নেব। একটা কি হবে, একটা হচ্ছে এই যে লম্ব দিকে যে উপাংশ, এটা হচ্ছে ভি সাইন থিটা, এটা ভি সাইন থিটা, আর বি বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ভি কস থিটা। তার মানে ভি সাইন থিটাটা হচ্ছে কাজটা কি বলতো, এই ভি সাইন থিটার প্রভাবে আগে যেমন সমবৃত্তীয় গতিতে ঘুরছিল সেই ব্যাপারটা কিন্তু চলবে। হ্যাঁ, মানে দেখে নাও, এবারে যদি আমি দেখাই এইরকম ভাবে, এটা চৌম্বক ক্ষেত্র, এবার এই ভিটা কি, ভিটা এরকম ভাবে বেঁকে গেছে, হ্যাঁ থিটা অ্যাঙ্গেলে আছে, এবারে ভি সাইন থিটার প্রভাবে ও দেখবে এরকম বোর্ডের তলের সাপেক্ষে এইরকম লম্ব তলে ও ঘুরতে চাইবে সমবৃত্তীয় গতিতে, আর ভি কস থিটার প্রভাবে কি হবে না, ও কিন্তু একটা রৈখিক গতি পাবে, কোন দিকে, অ্যালং বি অ্যাক্সিস। আলটিমেটলি এই কিউ আধানের যে গতিটা হবে না, দেখবে যে স্পাইরাল ওয়েতে ও ক্রমশ বির দিকে এগিয়ে যাবে। তার মানে এরকম ভাবে যদি আমি দেখাই, এইরকম, ঠিক আছে। ভি সাইন থিটার প্রভাবে ও সমবৃত্তীয় গতিটা সম্পন্ন করবে, আর ভি কস থিটার প্রভাবে কি হবে, ক্রমশ বির দিকে এগিয়ে যাবে, আলটিমেটলি ও স্পাইরাল গতিতে ও এগোবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় বলতো, এই ক্ষেত্রে যদি আমি আর এর রিলেশনটা যদি লিখি, তাহলে আর এর রিলেশন ওই যেমন ভাবে আমরা পেয়েছিলাম যে কিউ ভি বি সমান এম ভি স্কোয়ার বাই আর, ওই রকম রিলেশনটা আমরা ইউজ করব, তবে ভির জায়গায় কি হবে না, ভি সাইন থিটাটা বসবে। সেক্ষেত্রে এই আর এর মানটা এখন গিয়ে দাঁড়াবে, আর সমান হচ্ছে এম ভি না হয়ে হবে এম ভি সাইন থিটা, তাই তো, সাইন থিটা উপাংশ, আর হচ্ছে কিউ বি থাকলো। আর টাইমটা কি হবে, টাইমটা কিন্তু ওই একই থাকবে, কারণটা কি না, টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভি অথবা আর, তাই না? আর যদি বাড়ে তাহলে তোমার ভিটাও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে।
অতএব টিটা একই থাকবে, কম্পাঙ্কটাও একই থাকবে, কিন্তু আরটা চেঞ্জ হয়ে গিয়ে ভি সাইন থিটা হবে। হয়েছে? এই ক্ষেত্রে দেখবে একটা কোশ্চেন দেয় যে ওর এই যে কিউ আধানটা ক্রমশ যে বির দিকে যে এগোবে, সেখানে পিচ বলে একটা কথা আছে। পিচ, এই পিচ বলতে কি বলতো, যেটা আমরা স্ফেরোমিটার, তারপরে হচ্ছে স্ক্রু গেজ, এই সমস্ত এক্সপেরিমেন্টও আমরা দেখেছি। পিচ বলতে অ্যাকচুয়ালি যে একবার যখন সম্পূর্ণ বৃত্তাকার পথে ঘুরবে, কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ও কিন্তু এগিয়েও যাচ্ছে, এই যে স্পাইরাল ওয়ে আমরা বললাম। তো একবার সম্পূর্ণ যদি আবর্তন করে, সেক্ষেত্রে বি অ্যাক্সিস বরাবর যতটা এগিয়ে যাবে সেটাই হচ্ছে পিচের মান। বোঝা গেল? স্ফেরোমিটার বা স্ক্রু গেজও সেই একই জিনিসটা ছিল, যে একবার পূর্ণ আবর্তনকালে ও ওই রৈখিক যে সরণটা হবে কি বরাবর, এক্ষেত্রে বি অক্ষ বরাবর যতটা এগিয়ে যাবে একটা পূর্ণ আবর্তনকালে, সেটাই হচ্ছে পিচ। ঠিক আছে? তাহলে পিচ সমান আমরা লিখতে পারি যে আবর্তনকাল বলতে এই যে টি আছে। আচ্ছা, আমি আবর্তনকাল আগে লিখে দিই, যে আবর্তনকাল ইনটু কি হবে না, যে বেগ আছে বি বরাবর যে বেগটা রয়েছে, বেগটা কত না ভি কস থিটা। ঠিক আছে? অর্থাৎ এখানটা আবর্তনকাল দাঁড়াচ্ছে যে 2 পাই তারপরে এম বাই কিউ বি, আর বি বরাবর বেগটা হচ্ছে ভি কস থিটা, এই আছে। তাহলে এটা দেখা যাক 2 পাই তারপরে এম বাই কিউ বি। আচ্ছা, ভির জায়গায় আমরা এই যে এইখান থেকে নিতে পারি, তাহলে কত হবে, আর কিউ বি বাই, এটা ভির জায়গা, তার মানে আর কিউ বি হয়েছে, তাহলে এম সাইন থিটা এটা আসছে। আর এখানটা শুধু হবে কস থিটা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, এই যে কিউবি, এই পোর্শন গুলো কেটে যাচ্ছে, কিউবি কাটলো, এমটাও কাটবে, তাহলে দাঁড়াবে 2 পাই আর কস থিটা সাইন থিটা আছে, তার মানে 2 পাই আর ইন্টু কট থিটা। ঠিক আছে? তাহলে এই যে পিচের মান এটা দাঁড়ালো কি না 2 পাই আর, মানে এই যে সর্পিল ওয়েতে বা স্পাইরাল ওয়েতে যখন বি অক্ষ বরাবর এগিয়ে যাবে, সেই স্পাইরাল ওয়ের ক্ষেত্রে যে আরটা আছে, যে ব্যাসার্ধটা আছে, সেটা আমরা পাচ্ছি 2 পাই আর ইন্টু কট থিটা, যেখানে থিটাটা হচ্ছে বি আর ভির মধ্যে অ্যাঙ্গেল। সেভাবে আমরা এই পিচটা পাচ্ছি।